বাংলাদেশ দখলের সাধ্য কারণেই বলেছেন বিএনপি নেতারা, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় রকমের বিদ্রোহের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাজারে ভোজ্য তেলের সংকট, কমছেই না আলুর দাম, নিত্যপণ্যের উচ্চ দামে নিদারুণ কষ্টে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে কেউই দখল করতে পারবে না। এদিকে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে চলছে দেশি বিদেশি নানা ধরনের অপপ্রচার। বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি। রিপোর্ট ইমরুল কায়েসের। ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে। সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির নেতা। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই ৫ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে। জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। অথচ ভারত আর বাংলাদেশ উই কুড হ্যাভ বিন গুড ফ্রেন্ডস। আমরা যুদ্ধ করেছি, ৭১ সালে সাহায্য করেছে, আমি তো কৃতজ্ঞ সেই জন্যে। কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চায় বন্ধুর, যার জন্য এই যে চতুর্পাশে প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম অ্যান্ড ট্রাই। ২৭ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, ৮১ বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে দখল করতে পারবে না, আমাদের তো ইয়াং ফোর্স আছে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দেশে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে তিনি একথা বলেন। জ্বালানি উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু ওয়ান টাইম এপিসোড না, মানুষের মধ্যে এখনো পূর্ণ মাত্রায় ক্ষোভ রয়েছে। বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য সাধারণত রাজনীতিবিদদের দোষ দেওয়া হয়, কিন্তু তারা কাদের সহায়তায় করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে? বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এমন প্রশ্ন রাখেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে বাস্তবতা বিবেচনা করা হয়নি বলেই অপচয় হচ্ছে বলেও মন্তব্য করেন ফাউজুল কবির খান। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আমি গ্রামে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায় দাঁড়াবো? আমরা যদি না পারি, আমাদের যেটা ভয় সেটা হচ্ছে যে সামনে হয়তো ওরা আমাদের বাসাবাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসাবাড়ির পেছনে আসবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন ও অপর আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে পুলিশ ২ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে চন্দন দাসের ৭ দিন ও রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনকে চট্টগ্রামে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের অপর আসামি রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।
ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের চিকিৎসা ও বাজার সবই আছে। জানান, পুরো বিশ্ব থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই উল্লেখ করে তিনি কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান। বাংলাদেশিদের ভিসা না দেয়ায় ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে দেশের মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি কথা বলেন। ফয়জুল করিম বলেন, শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারেনি বলে মন্তব্য তার। দেশে একটি কঠিন অবস্থা বিরাজ করছে, অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন তিনি। ফয়জুল করিম আরও বলেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বাধীনতার পর থেকে মায়ের কোলে সন্তান যেমন শান্তিতে নিরাপত্তায় থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও বাংলাদেশে তেমন আছেন। তবে কেউ কেউ নিজেদের হীন স্বার্থে দেশে অরাজকতা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করছে। এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে, কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাতবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, দেশটিতে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা এবং ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে গুলশান ২ নম্বর গোল চক্কর থেকে ভারতের সাম্প্রদায়িক আচরণের প্রতিবাদে র্যালি বের করে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন। শান্তিপূর্ণ র্যালিটি ভারতীয় হাইকমিশনে যেতে চাইলে গুলশান ২ নম্বর গোল চক্কর পার হতেই পুলিশ আটকে দেয়। পরে পুলিশের মধ্যস্থতায় ইনকিলাব মঞ্চের ৩ জন সদস্য ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি পৌঁছে দেয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার সক্রিয় হওয়ায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে। শুক্রবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুলার সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সবাই ন্যায় বিচার চায়, সুপ্রিম কোর্ট সেই লক্ষ্য অর্জনেই কাজ করছে। জানান, প্রধান বিচারপতি হওয়ার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অংশ হিসেবে বিচার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধে, আলাদা সচিবালয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। In reinforcing the judiciary's independence from the legislative branch, we have restored and strengthened the Supreme Judicial Council following the disposal of the 16th Amendment review case. The revival of the Supreme Judicial Council as of October 20th has since seen to its effective operation in its
fully mandated constitutional capacity. This pivotal move effectively eliminates the provision for Parliament to impeach Supreme Court judges, ensuring that the judiciary remains free from undue political influence. খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বড় ধরনের ভোগান্তিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে আলু। দাম বৃদ্ধির নেপথ্যে ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বড় ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। হঠাৎ করেই রাজধানীর বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। খুচরা বাজারে চাহিদার তুলনায় যোগান একদম তলানিতে। এ কারণে ক্রেতারা তেল কিনতে গিয়ে পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে কিনতে হচ্ছে বাড়তি দামে। 2 লিটারই তেলের বোতল 2 লিটারে 20 টাকা বেরিয়ে গেছে। গরিব মানুষ খাবে কেমনে? 15 দিন ধরে কম আসতো, এখন মোটেই আসে না তেল। এই কারণে খুবই সংকটে বর্তমানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য কেনা যেত, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে একজন ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। গ্রামের তুলনায় খাবার কিনতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে শহরের মানুষকে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। 80 টাকা 90 টাকা 1 কেজি আলু যদি কিনে খায়, তা অন্যান্য আইটেম তো রয়েছে। 25-30 টাকা কেজি ছিল থাকা উচিত ছিল না, সে তুলনায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো অনেক কষ্ট হয়ে যায়। আলু নিয়ে যে কোনো বাজার সবজি নিয়ে ঠিক আছে, 500 টাকা নিলে মানে 100 টাকা নিয়েও বাড়া যাইতে পারে না, 50 টাকা নিয়ে বাড়া যাইতে পারে না। সরকার খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমালেও বাজারে নেই তার প্রভাব। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরতে সরকারকে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে বাজারে সুফল মিলবে না। বড় ব্যবসায়ী তারা পুরো সাপ্লাইটাকে কন্ট্রোল করে ফেলেছেন এবং তাদের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। বিশেষ করে আলুর ক্ষেত্রে একটা বড় সিন্ডিকেট হয়েছে, যেটা আমরা কখনোই দেখিনি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমি মনে করি যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। তার কারণ এর আগেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল এবং তারা কি করেছিল, কালেকটিভ বার্গেনিং করে তখন কিন্তু দামটা বাড়িয়ে নিয়েছিল। তারপরে যেদিন দাম বাড়ানো হলো সাথে সাথে বাজারে পণ্য চলে এলো। কোথা থেকে এলো? তার মানে এরা অবৈধভাবে মজুত করে রাখছে। তো এই শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে না পারি, এই যে তারা কিন্তু তাদের পেশি শক্তিটা দেখাবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। লাইসেন্স পার্মানেন্টলি ক্যান্সেল করে ফেলতে হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাপ দিচ্ছেন না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার কাজে গতি বাড়াতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 19 বছর পর প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামাত। শফিকুর রহমান আরও বলেন, এই জাতি গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামীর বাংলাদেশে যুবকেরা শুধু ভোটই দেবেন না, তারা জাতিকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। কুমিল্লায় বিমানবন্দর ও কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে মত দেন জামাতের আমির। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না, আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। পঞ্চগড়ের সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের কাছে এই হত্যাকাণ্ড হয়। নিহত আনোয়ার হোসেনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের নাচলে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে খাগড়াছড়ির পৌর শহরের অর্পণা চৌধুরীর পাড়া থেকে চুমকি রানী দাস নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাকারোইল এলাকার একটি পেয়ারা বাগানের পাশে ড্রেনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কামরুল নাচলের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নিহতের নাক ও মুখে রক্তের দাগ ছিল। তবে এ বিষয়ে এলাকাবাসী জানায় কামরুল মাদকাসক্ত ছিল, সে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিল। ময়নাতদন্তের জন্য কামরুলের লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশ দখলের সাধ্য কারণেই বলেছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় রকমের বিদ্রোহের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। বাজারে ভোজ্য তেলের সংকট, কমছেই না আলুর দাম। নিত্যপণ্যের উচ্চ দামে নিদারুণ কষ্টে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।